হাই বন্ধুরা, আজকে আমরা মিসলেনিয়াস পরীক্ষার ম্যাথের অ্যান্সার কি করতে চলেছি। হ্যাঁ, আরেকটি কথা, আমি ছোট ইউজার বলে আমার ভিডিওগুলো কেউ দেখেনি, তো আজকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে অঙ্ক করতে হয়। অঙ্কগুলো করার সময় জলে আগুন লাগিয়ে দেওয়ার মতো অঙ্কগুলো করব এবং নিজেকে মনে করব যে আজকে আমি নিজেই পরীক্ষার হলে আছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখার চেষ্টা করবে, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে যাও। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটা কথা বলি, আশা করি তোমাদের সকলেই পরীক্ষা ভালো হয়েছে, কারণ প্রশ্নগুলো মোটামুটি সহজই ছিল এবং আমি তোমাদের মঙ্গল কামনা করি তোমরা যেমন পরীক্ষায় সফল হও। দেখো এই প্রশ্নে কি বলেছে, এ একটি কাজ 9 দিনে এবং বি কাজটি 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে আমাদের বের করতে বলেছে, না সি আমাদের কত দিনে কাজ করবে। তো আমাদের যেহেতু সম্পূর্ণ কাজটি 3 দিনে আমাদের সম্পূর্ণ হয়ে গেল, মনে করো আমাদের কাজের মধ্যে যদি সি না আসতো তাহলে এরা মনে করো এ এবং বি কাজ করে যেত, কিন্তু এ এবং বি কতদিন ধরে কাজ করেছে, যেহেতু সি আসায় 3 দিন এ কাজ সম্পূর্ণ হয়েছে তো তাহলে নিশ্চয়ই এও কাজ করেছে 3 দিন এবং বিও কাজ করেছে 3 দিন। তাহলে আমরা দেখে নেব যে এ 3 দিনে কত পরিমাণ কাজ করেছে এবং বিও এই 3 দিনে কত পরিমাণ কাজ করেছে আমাদের বের করে নিতে হবে প্রথমে, তারপরে আমরা দেখব কি করতে হবে। দেখো তাহলে 3 দিনে করবে, তাহলে সে 9 দিনে করতো, মনে করো এ 9 দিনে করতো, তাহলে ও 3 দিন সে 3 দিনে কাজ করেছে, তাহলে সে কত করেছে, একের 3 অংশ কাজ করেছে 3 দিনে। একইভাবে যদি বলি যে বি আমাদের কত করেছে, দেখো 6 দিনে সে সম্পূর্ণ কাজ 6 দিনে করে দেয়, কিন্তু সে তো 3 দিনে করেছে, কারণ কি সি আসার কারণে। তাহলে সে কত অংশ করেছে, না একের 2 অংশ করেছে। তাহলে এ এবং বি মিলে মনে করো 3 দিনে কত কাজ করেছে, না একের 3 প্লাস একের 2। দেখো বন্ধুরা লসাগু হয়ে যাবে 6 আর 3 2 আমাদের টোটাল হবে 5। তাহলে এ এবং বি মিলে 3 দিনে 5-এর 6 অংশ করেছে, তাহলে নিশ্চয়ই বাকি কত রয়েছে, 1-এর 6 অংশ। সেটা কে করেছে, না সি করেছে। কত দিনের মধ্যে, 3 দিনের মধ্যে। তাহলে এখন আমরা বলতে পারি যে সি কি করছে, না 1-এর 6 অংশ করছে 3 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটি কত করবে, দেখো 3 দিনে করছে 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ সেই 6 ভাগের মধ্যে 1 ভাগ 3 দিনে করছে। তাহলে সম্পূর্ণ কাজ কত রয়েছে, 6 অংশ। তাহলে 6 অংশ কত করবে, 3 ছক আমাদের 18 দিনে সি সম্পূর্ণ কাজটি করে দেবে। দেখো আমার কাছে শুধু শর্ট ট্রিক বলে নেই, থট প্রসেস রয়েছে। আমি এটা যেমন কোনো শর্ট ট্রিক নেই, আমরা কি করলাম না শুধুমাত্র থট প্রসেস দিয়ে করলাম, না কি করলাম যে না আমাদের এ এবং বি কাজ করছিল, সি আসাতে 3 দিনে কাজটি শেষ হয়ে গেল। তাহলে আমাদের প্রথম কাজ কি, যে আমাদের এ 3 দিনে কত অংশ কাজ করেছে এবং বি আমাদের 3 দিনে কত অংশ করেছে, না বের করে নিলাম। তারপরে আমাদের এ এবং বি দুজনে মিলে কত অংশ করেছে, না 5-এর 6 অংশ করেছে 3 দিনে। তাহলে নিশ্চয়ই বাকি যে 1-এর 6 অংশ নিশ্চয়ই সি করেছে। তাহলে 1-এর 6 অংশ 3 দিনে করতে পারে সি, তাহলে সম্পূর্ণ কাজটা করবে কত, 18 দিনে করবে। দেখো এটা থট প্রসেস হলো, না কোনো ট্রিক না কোনো কিছু। আজকে আমি বলেছিলাম যে আমি যেভাবে নিজে মনে করব যে পরীক্ষার হলে আছি সেভাবেই প্রশ্ন করব, কোনো XY কোনো কিছুই ধরবো না। আর আমি XY ধরে কখনো করি না। তোমাদের যদি সেই মানে টিচার পছন্দ যে XY ধরে করে চলে যাও, আমার কিছু বলার নেই। চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নে কি বলেছে, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার। তাহলে দেখো যেহেতু আমাদের সময় বের করতে বলেছে, তাহলে সময় আমাদের বের করতে গেলে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব বাই আমাদের গতিবেগ জানতে হয়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, দেখো বন্ধুরা যেহেতু ট্রেনটি 120 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে, মনে করো এটা আমাদের প্ল্যাটফর্ম, তাহলে ট্রেনটি মনে করো এখান থেকে এই পর্যন্ত আসছে, কিন্তু সে তো 120 মিটার পুরোপুরি সম্পূর্ণভাবে পেরোচ্ছে না। কখন এগোচ্ছে, দেখো যখন সে সম্পূর্ণরূপে অতিক্রম করতে বলেছে, দেখো সম্পূর্ণরূপে অতিক্রম করবে। তাহলে একে যদি টোটাল 120 মিটার অতিক্রম করতে হয়, তাহলে নিশ্চয়ই নিজের দৈর্ঘ্য, ট্রেনটির যে নিজের দৈর্ঘ্য, তাকে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে। তাহলে সে যদি নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে এখানে চলে যায়, তাহলে সে তো 120 মিটার গেলই,
তার সাথে সাথে ট্রেনটির যে নিজের দৈর্ঘ্য সেটাও সে গেল, অর্থাৎ টোটাল আমাদের দূরত্ব হচ্ছে 120 প্লাস 80, কত হচ্ছে 200 মিটার হচ্ছে। দেখো এরপর আমরা কি বের করব, আমাদের যে কত আমরা গতিবেগ কত। দেখো আমাদের কি বলেছে, ঘন্টায় 72 কিমি। তো দেখো আমাদের 72 কিমির সাথে অনেক ছেলে মেয়ে কী করে না, এর সাথে আমরা 18/5 না 5/18 দিয়ে গুণ করব, সেটাই কনফিউজে থাকে। তো এটার জন্য আমি তোমাদেরকে আজকে একটা এমন ট্রিক বা এটার মনে রাখার একটি উপায় বলে দিচ্ছি, তোমরা কখনোই ভুলবে না। দেখো আমি বলে দিই যে 18 কিমি পার আওয়ার সমান আমাদের হয়ে যায় 5 মিটার পার সেকেন্ড। একইভাবে যদি বলি যে আমাদের 36 কিমি পার আওয়ার সমান হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। একইভাবে যদি বলি এটা 36, যে 54 কিমি পার আওয়ার সমান হয়ে যাবে আমাদের 15 মিটার পার সেকেন্ড। আমাদের বেস হচ্ছে এটা, যে বেস হচ্ছে এটা প্রথমেরটা যদি মনে রাখো, এরপর গুণিতক হিসাবে তোমরা কাজ করতে পারবে। দেখো 18 3 আমাদের 54 হলো, এদিকেও 5 3 আমাদের 15 হলো। এই প্রশ্নে আমাদের বলেছে 72, তাহলে 72 কিমি পার আওয়ার। যেহেতু এক্ষেত্রে 4 গুণ হলো, তাহলে এক্ষেত্রেও 4 গুণ হবে, তাহলে 5 4 আমাদের কত হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা কি পেলাম, যে 72 কিমি পার আওয়ার সমান আমাদের হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। যেহেতু আমাদের দৈর্ঘ্যটা আমাদের মিটারে দেওয়া ছিল, তাই আমাদের যে গতিবেগটা ঘন্টায় দেওয়া ছিল সেটা আমরা কিসে নিয়ে এলাম, মিটার পার সেকেন্ডে নিয়ে এলাম। এরপর আমাদের কি হয় সূত্র, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ আমরা পেয়েছি 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড যদি করি, দেখো আমাদের কি হবে, এটাও আমি বলে দিই মিটার পার সেকেন্ড। দেখো সেকেন্ড আমাদের উপরে চলে, মিটার মিটার কেটে গেল, সেকেন্ড উপরে চলে গেল তো। এরপর দেখো আমরা এই শূন্য 2 10 আমাদের 20 হয়ে যায় 10 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত, যে 10 সেকেন্ড। এই প্রশ্নটি সোজাই ছিল, এটাই, আর কিছু বোঝানোর নয়। তাহলে দেখো কোন অপশানে রয়েছে না, আমাদের ডি অপশানে রয়েছে, যে 10 সেকেন্ড উত্তর হয়ে গেল। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নে কি বলেছে, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো এটা কম বেশি সবাই কি করবে, যেহেতু 115 টাকার 20% লাভে বিক্রি করতে বলেছে, তাহলে সে নিশ্চয়ই করবে 115 গুণিত, যেহেতু 120% বলে 20% বলেছে, সেই 120 নিচে 100 নিয়ে কাটাকাটি করে উত্তর বের করবে। কিন্তু এটা ছাড়াও কি বন্ধুরা অন্যভাবে করা যায়, নিশ্চয় করা যায়। এটা তো সবাই করে, আমরা কিভাবে করব, না কলম চালিয়ে যে আমরা কিভাবে করতে পারি, এটা না কাটাকাটি করে না কলম ধরে আমরা কিভাবে করতে পারি। দেখো যেহেতু আমাদের 115 উপরে আমাদের 20% বাড়বে, তাহলে আমরা যদি 115 20% বের করে নিই আর যোগ করে দিই, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো তো বন্ধুরা 115 আমাদের 10% প্রথমে যদি বের করি তাহলে কত হবে, যেহেতু একটি দশমিক এদিকে চলে যায়, তাহলে আমাদের 10% হয়ে যাবে 11.5 হবে। এরপর 20% করার জন্য ডবল করতে হবে, ধরো তাহলে আমাদের 20% কত হয়ে যাবে না, দেখো 11 2 22 এবং 0.5 আছে, তাহলে 1 হচ্ছে, তাহলে 23। এরপর আমরা কি করব, দেখবো এবার যোগটাও করব না। এই প্রশ্নে তো ছোট ছোট প্রশ্ন, যোগ করার ক্ষেত্রেও আমাদের ভাবতে হয়। দেখো আমরা যদি লাস্ট ডিজিট অর্থাৎ শেষ সংখ্যা দেখি 5, আর এক্ষেত্রে আমাদের 3, যদি যোগ করি কত হবে 8। এরপর আমরা অপশন চেক করব যে কোন অপশানে আমাদের লাস্ট ডিজিট 8 রয়েছে। দেখো এই অপশানে নেই, এই অপশানেই, এই অপশানে আছে, তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। কনফার্ম হওয়ার জন্য তোমরা কি করতে পারো, এটা যোগ করতে পারো। তো এভাবেই বন্ধুরা করতে হবে, যে কনসেপ্ট ধরে। বাকি তো সবাই এইভাবে তো করে, কিন্তু আমরা না কলম চালিয়ে কীভাবে করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য হবে আজকের এই ভিডিওতে। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। কি বড় প্রশ্ন দেখে ভয় লাগছে, ভয়ের কিছু কারণ নেই। যত বড় অঙ্ক হয় তত ছোট তার ক্যালকুলেশন থাকে বন্ধুরা। দেখো কি বলেছি, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বই মেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করায় ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি মধুর প্রথমে কয়টি করে বই ছিল আমাদের বের করতে হবে। তো দেখো বন্ধুরা, প্রথমে বলে দেওয়া ছিল যে তাদের গল্পের বইয়ের যে অনুপাত 2:3 বলা ছিল, তাহলে নিশ্চয় যে তাদের আমাদের বের করতেও তো বলেছে যে প্রথমবারের ক্ষেত্রে, তাহলে যেগুলো প্রথম ক্ষেত্রে অনুপাতগুলো দেওয়া আছে, পরে যে অপশানগুলো আমরা চেক করি যদি, তাহলে নিশ্চয়ই সেগুলো তার কি হবে, গুণিতক হবে। তাহলে দেখো তো বন্ধুরা, প্রথমে রয়েছে 2, অর্থাৎ 2-এর গুণিতক প্রতি ক্ষেত্রে কি আছে, 2 আছে, ঠিকই আছে, মেনে নিয়েছি। তারপরের ক্ষেত্রে দেখো 3 রয়েছে, কিন্তু পরের ক্ষেত্রে এটাও 3-এর গুণিতক নয়, এটাও 3-এর গুণিতক নয়, এটা 3-এর গুণিতক হচ্ছে।
তাহলে আমাদের উত্তর হয়তো এটা হবে, নতুবা উপরের কোনোটি নয়। তাহলে আমাদের কনফার্ম হওয়ার জন্য কিছু করতে হবে। এরপর আমি যদি বলি যে আমরা কনফার্ম কীভাবে করব, তাহলে দেখো বন্ধুরা, প্রথমে ছিল 2:3। তাদের পরে 6টি বই মধু কেনার জন্য পরে আমাদের কি হয়েছে, 1:3 হয়েছে। এখন আমি তোমাদের একটা কথা বলি, যেহেতু বই কিনেছে মধু, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মধু, তাই তো এক্ষেত্রে আমি যদি বলি তাহলে নিশ্চয়ই যে রবির তো অনুপাতের কোনো চেঞ্জ হওয়া দরকার ছিল না। কারণ কি, সে তো বই কিনেনি, সে তো বই ক্রয় করেনি, তাহলে তার অনুপাত কেন চেঞ্জ হবে? তাহলে নিশ্চয়ই এই পরের অনুপাতকে আমরা কিছু দ্বারা গুণ করব যে আগের অনুপাতের সমান হয়ে যায়। কারণ কি, কারণ রবি পরের বার বই কিছু ক্রয় করেনি, করেছিল মধু, তাহলে মধুর অনুপাতে চেঞ্জ হওয়া দরকার, কিন্তু আমাদের রবির অনুপাতে তো চেঞ্জ হবে না। তাহলে একে যদি আমরা 2 দ্বারা গুণ করে ফেলি, তাহলে দেখো বন্ধুরা কত হবে, এদিকে আমি যদি নিয়ে যাই বা এদিকে নিচেই লিখছি, 2 একে 2 এবং 2 3 আমাদের কত হয়ে যাবে, 6। তাহলে এখন দেখো আমাদের রবির অনুপাত 2 ছিল প্রথমেও, পরেও আমাদের 2 আছে। এরপর যেহেতু আমাদের কার অনুপাতে চেঞ্জ হয়েছে না, মধুর, তাহলে 3-এর থেকে কত হলো, 6, অর্থাৎ তার বেড়েছে কত, 3 অনুপাত। আমরা যদি অনুপাতে দেখি তার 3 ইউনিট ধরো বেড়েছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কত বেড়েছে বলেছে যে বইমেলায় সে 6টি বই কিনেছে, অর্থাৎ তার বইয়ের পরিমাণ 6টি বৃদ্ধি পেয়েছে। তাহলে অনুপাতের সাথে যদি আমরা সমান করি তাহলে কি হবে, যে 3 অনুপাত সমান আমাদের 6টি বই হয়ে যাবে। তাহলে 1 অনুপাত সমান আমাদের কত হবে, 3 2 6, তাহলে 1 অনুপাত সমান আমাদের 2টি বই হবে। যেহেতু আমাদের প্রথম ক্ষেত্রে বের করতে বলেছিল, তাহলে আমরা 1 অনুপাত সমান 2 যদি জানি, তাহলে 2 অনুপাত সমান আমাদের নিশ্চয়ই কটি বই হয়ে যাবে, 4টি বই হয়ে যাবে। একইভাবে আমাদের এটার ক্ষেত্রে 3 আছে, তাহলে 3 2 আমাদের 6। তাহলে প্রথম ক্ষেত্রে রবির 4টি বই ছিল এবং মধুর 6টি বই ছিল। এভাবেই শর্ট ট্রিকে করা যায় বন্ধুরা। আমি আরেকটা কথা বলি, আমি কখনোই XY ধরি না, অঙ্ক করার সময় আমি কখনোই XY ধরবো না। যদি তোমাদের কারো মনে হয় যে আমি ওই ইউটিউব স্যারের মানে চ্যানেল ভালো লাগছে, XY ধরে করাচ্ছে, তাহলে চলে যাও বন্ধুরা, আমি কখনোই XY ধরে করাই না। এটাই আমার ট্রিক, যে আমাদের থট প্রসেস বা আমরা ট্রিকের মাধ্যমে করব, কিন্তু XY কখনো ধরবো না। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। দেখো বন্ধুরা, প্রশ্নের মধ্যে কি বলেছে যে কোনো মূলধনে বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে। তো সরল সুদের এই টাইপের প্রশ্ন যখনই আসবে এবং দ্বিগুণ হবে বলবে, তো সেক্ষেত্রে আমাদের হয়তো সুদের হার বের করতে বলবে, নতুবা আমাদের সময় বের করতে বলবে। তো এই প্রশ্নে আমাদের সময় বের করতে বলেছে। তো এই টাইপের প্রশ্নে আমাদের শর্ট ট্রিক কী হয় বন্ধুরা, যে দেওয়া থাকবে, মনে করো এই ক্ষেত্রে আমাদের সুদের হার দেওয়া আছে, তার সাথে আমরা কি করব না, অপশানের মধ্যে যেগুলো থাকবে আমরা গুণ করে করে দেখব যে আমাদের যেটির সাথে গুণ করলে 100 হচ্ছে, সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো এক্ষেত্রে কত আছে, এটাকে যদি আমরা নিয়ে যাই ভেঙে ফেলি, তাহলে 4 × 24 আর একে 25, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 25/4। এরপর আমরা এর সাথে আমরা কি এমন গুণ করলে, অপশানগুলোর মধ্যে দেখবো যে কি এমন গুণ করলে আমাদের 100 হচ্ছে। তাহলে যদি আমরা 12 দিয়ে গুণ করি, দেখো বন্ধুরা, 4 3 12 এবং 3 25 আমাদের 75 হয়ে যাবে। এটা হচ্ছে না, 9 দ্বারা তো এখানে কাটাকাটিয়ে যাচ্ছে না। এরপর যদি আমরা 16 বসিয়ে দিই, তাহলে দেখো বন্ধুরা আমাদের 4 4 16 হয়ে যাচ্ছে এবং 25 4 আমাদের কত হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের উত্তর হয়ে যাবে 16 বছর। এটা যদি তোমরা ডিটেলস দেখতে চাও যে কিভাবে হয়, তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো এবং সেখানে সরল সুদ বলে লেখা আছে তোমাদের থাম্বনেলে, সেই ভিডিওটি তোমরা দেখবে, সেখানে ডিটেলস করানো আছে। তো এভাবেই এই অঙ্কগুলো করতে হবে। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। এবার দেখো এই প্রশ্নে কি বলেছে, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি/ঘন্টা এবং 30 কিমি/ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে আমাদের বের করতে বলেছে। তো এই প্রশ্নটি প্রথমে আমি তোমাদেরকে বলবো যে ল্যাঙ্গুয়েজ দেখে ভয় পেয়ে যাও না, কারণ যত বড় আমাদের প্রশ্নের মধ্যে ল্যাঙ্গুয়েজ হয় তার ক্যালকুলেশন অতটাই সহজ হয়। তো এই প্রশ্নটি আমি তোমাদেরকে প্রথমে ছবির মাধ্যমে কিভাবে তোমরা যে এটা হচ্ছে কি ডিটেলস আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, তারপরে আমরা কিভাবে স্পিডের মধ্যে করতে পারবো আমি তোমাদেরকে সেটাও করে দেখাবো। তো দেখো আমি প্রথমে ছবি আঁকছি, কি বলেছে 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন, তাহলে আমি দুটি স্টেশনে এঁকে নিচ্ছি আমাদের বোঝানোর জন্য। দেখো এ পাশে আমাদের এ,
এবং এ পাশে বি। মনে করো এ স্টেশন এবং বি স্টেশন। মনে করো এদিক থেকে আমাদের যাচ্ছে অধিক গতি সম্পন্ন, যার গতিবেগ হচ্ছে কিনা 60 কিমি পার আওয়ার, রয়েছে তো। এবং এদিক থেকে আসছে অপর একটি ট্রেন, যার গতিবেগ হচ্ছে 30 কিমি পার আওয়ার। এটা এমন হবে। মনে করো এরপর দেখো আমাদের প্রশ্নে কি বলেছে যে অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিটে যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। তাহলে তার গতিবেগ দেখো বন্ধুরা কত রয়েছে, 60 কিমি পার ঘন্টা, অর্থাৎ সে 60 মিনিটে 60 কিমি যায়। তাহলে নিশ্চয়ই সে 40 মিনিটে 40 কিমি যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিটে কত কিমি যাবে, আমি লিখে নিই, 40 মিনিটে যাচ্ছে 40 কিমি যাচ্ছে তো। এরপর আমাদের টোটাল কত, 120, তাহলে বাকি রয়েছে আমাদের 80 কিমি বাকি রয়েছে তো। এরপর দেখো আমাদের কি করব, যেহেতু এদিক থেকে আমাদের ধীর গতি সম্পন্ন বলা নেই, তাও আমি বলছি ধীর গতি সম্পন্ন ট্রেনটি এদিক থেকে 80 কিমি আসবে এবং এই অধিক গতি সম্পন্ন ট্রেনটির সাথে এখানে আমাদের কি হবে, মিলিত হবে। তাহলে এখানে এসে সে কি করবে, মিলিত হবে। তাহলে সেটাই বলেছে ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে। তাহলে এরপর আমরা যে এই দ্বিতীয় ট্রেনটি 30 কিমি পার ঘন্টা যে বেগে আসছে দ্বিতীয় ট্রেনটি, এই 80 কিমি যেতে তার কত সময় লাগবে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো তো বন্ধুরা, আমি কনসেপ্ট দিয়ে করাচ্ছি, এখনও আমি কি বলবো, কিছু কলম দিয়ে যে কাটাকাটি করে করিনি। দেখো এরপর প্রশ্ন হচ্ছে 30 কিমি পার ঘন্টা, অর্থাৎ সে 1 ঘন্টায় 30 কিমি যায়। তাহলে সে নিশ্চয়ই 2 ঘন্টায় কত যাবে বন্ধুরা, নিশ্চয়ই 60 কিমি যাবে। তাহলে সে যদি 2 ঘন্টায় মনে করো, সরি আর হবে, 2 ঘন্টায় 60 কিমি চলে এসেছে, টোটাল মনে করো এই পর্যন্ত সে চলে এসেছে 60 কিমি, তার বাকি থাকবে কত, সরি এটা কিমি হবে, তাহলে বাকি থাকবে 20 কিমি। তাহলে তার 20 কিমি যেতে কত সময় লাগবে, দেখো এক্ষেত্রে আমাদের যেহেতু বলেছে 1 ঘন্টায় যাচ্ছে 30 কিমি, তাহলে আমাদের উল্টো দিক থেকে যদি বলি যে 30 কিমি যাতে আমাদের 60 মিনিট লাগছে তো, তাহলে আমাদের নিশ্চয়ই 20 কিমি যাতে আমাদের কত লাগবে, 40 মিনিট লাগবে তো। তাহলে আমাদের টোটাল হচ্ছে এখান থেকে এখানে 60 কিমি আসতে আমাদের 2 ঘন্টা লাগলো, এবং বাকি যে 20 কিমি আমাদের আসতে কত লাগলো না 40 মিনিট লাগলো। তাহলে এখান থেকে আমাদের যদি ঘন্টায়, দেখো আমাদের উত্তর তো মিনিটে নেই, সরি ঘন্টায় নেই, আমাদের মিনিটে রয়েছে। তাহলে 2 ঘন্টা হলো আমাদের 120 মিনিট, আর বাকি 40 মিনিট যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের টোটাল হয়ে গেল 160 মিনিট। এভাবে আমি তোমাদেরকে ছবি এঁকে বুঝিয়ে দিলাম। এবার দেখো এই প্রশ্নটি তাড়াতাড়ি কিভাবে করবে, যেহেতু অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট চলেছে, তাহলে দেখো সে 60 মিনিটে যাচ্ছে কত, 60 কিমি, অর্থাৎ ঘন্টায় বলতে তো 1 ঘন্টা বলতে 60 মিনিটে, তাহলে 60 মিনিটে যাচ্ছে 60 কিমি, তাহলে 40 মিনিটে সে 40 কিমি চলে যাবে। তাহলে আমাদের টোটালে রয়েছে 120 মধ্যে যদি 40 কিমি চলে যায় তাহলে আমাদের পড়ে থাকবে 80 কিমি। এরপর এই যে 80 কিমি কে দূরত্বটা, ডিস্টেন্সটা কে কভার করবে না, বিপরীত দিক থেকে আসা ট্রেনটি। তাহলে বিপরীত দিক থেকে ট্রেনটি আসা ট্রেনের গতিবেগ রয়েছে 30 কিমি পার ঘন্টা, অর্থাৎ সে 1 ঘন্টায় 30 কিমি যাচ্ছে। এটা এই যে 80 রয়েছে সেটাকে আমি পার্ট করে নিচ্ছি, 60 কিমি প্লাস 20 কিমি করে নিচ্ছি। দেখো তাহলে আমাদের করতে সুবিধা হবে, যেহেতু 1 ঘন্টায় 30 যায় তাহলে নিশ্চয়ই সে 2 ঘন্টায় কত যাবে, 60 কিমি, তাহলে এই 60 কিমি যেতে তার লাগবে 2 ঘন্টা লাগবে। এরপর প্রশ্ন হচ্ছে যে 20 কিমি যেতে তার কত সময় লাগবে। দেখো এই প্রশ্নটা আমি উল্টো দিক থেকে লিখছি, মনে করো 30 কিমি যেতে লাগছে 60 মিনিট, ডবল লাগছে, তাহলে নিশ্চয়ই 20 কিমি যেতে তার কত লাগবে, 40 মিনিট সময় লাগবে তো। তাহলে এই 20 কিমি যেতে তার লাগছে 40 মিনিট সময়। তাহলে টোটাল আমাদের মিনিটে যেহেতু উত্তর আছে, তাহলে 2 ঘন্টা সমান হয়ে যাবে 120, আর এই 40 আছে, তাহলে 120 প্লাস 40 160 আমাদের উত্তর হয়ে যাবে এটা। দেখো তোমাদের পরীক্ষার হলে এইভাবে একটু করার ছিল। তো চলো পরের প্রশ্নে চলে যায়। দেখো এবার এই প্রশ্নে কি বলেছে, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তার আগে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টির সূত্র হয় সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হয় বন্ধুরা n × n + 1 / 2। এটা কম বেশি সবাই পারবে, কিন্তু এটার মধ্যে আমি তোমাদেরকে একটি ট্রিক দেখাবো করে, যে এখানে তোমরা কিভাবে ট্রিক করে সহজেই করতে পারবে। তাই তোমরা এই প্রশ্নটিও ভালো করে দেখে নাও। দেখো আমাদের n এর মান হয় বন্ধুরা যত অবধি আমাদেরকে বের করতে বলবে। তো এই প্রশ্নে আমাদের 100 অবধি বের করতে বলেছি, তাহলে আমাদের n সমান কত হয়ে যাবে, 100। এবার এই n এর মান আমরা এখানে পুট করব। দেখো আমাদের n তাহলে এখানে 100 হয়ে যাবে, ইন্টু আমাদের কত হয়ে যাবে 100 প্লাস 1 / 2। এরপর আমি কি করব, 2 দ্বারা যদি আমরা 100কে কেটে দিই তাহলে আমাদের হয়ে যাবে 50। তাহলে এক্ষেত্রে আমাদের 50 গুণিত
আমাদের কি হবে 101। ট্রিকটা হচ্ছে বন্ধুরা, এক্ষেত্রে দেখো আমি আমার একটি শর্ট ভিডিওতে বলেছি যে এই টাইপের যদি থাকে, মনে করো 101 ইন্টু যে কোনো দুটি সংখ্যা, তাহলে আমাদের গুণ সহজে কি হয়, এবি এবি হয়ে যায়, অর্থাৎ যে দুটি সংখ্যা থাকবে সেটি দুবার হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমাদের কি আছে, 50 ইন্টু 101 আছে, তাহলে আমাদের গুণফলটা হয়ে যাবে 50 হয়ে যাবে। দেখো 50 50 কত সহজে হয়ে গেলো। তাহলে এই যে ট্রিকটা, সেটা শর্ট ভিডিওটি আমার দেখতে ভুলবে না, আমার চ্যানেলে কি ভিজিট করে সেখানে দেখে নেবে। এবং আরেকটি এটার আমি বলে দিই, মনে করো 1 এবং দুটি শূন্য 1 রয়েছে, এর সাথে যদি তিনটি সংখ্যা মনে করো গুণ হয়, সেক্ষেত্রে ফর্মটা হয় বন্ধুরা এবিসি এবিসি। আরেকটি ফর্ম রয়েছে যেটা তোমরা শর্ট ট্রিকের ভিডিও দেখে নাও, এখানেই অত সময় নেই। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে আমাদের ফাইনালি এটার উত্তর কত হলো, 50 50। তাহলে এন সংখ্যক, অর্থাৎ এন বলবো না, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল আমাদের কত হয়ে গেল, 5050 হয়ে গেল। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে দেখো কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমাদের যখনই এই টাইপের প্রশ্ন আসে, ক্ষুদ্রতম বললে আমরা লসাগু বের করি এবং বৃহত্তম বললে গসাগু বের করি তো। এক্ষেত্রে এই ক্ষুদ্রতম ক্ষেত্রে আমরা লসাগু বের করে এই প্রশ্নের উত্তর আমরা সহজেই পেয়ে যাব। কিন্তু তোমরা যখনই এসএসসির পরীক্ষা দিতে যাবে কোনো, মনে করো সেই ক্ষেত্রে এই ডাটাগুলো এই কম পরিমাণে দেওয়া থাকবে না। মনে করো এক্ষেত্রে থাকবে 4, এক্ষেত্রে থাকবে 9, এক্ষেত্রে থাকবে 3, মনে করো এক্ষেত্রে 0। সেক্ষেত্রেও কি এইভাবে যে তোমরা যে বেসিকে লসাগু করে বের করে করো, কিন্তু তখন এই লসাগু বের করে করা যাবে না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, সেটাই এই প্রশ্নের আমি আলোচ্য বিষয় আজকে রাখছি, মনে করো এই প্রশ্নের ক্ষেত্রে। তাহলে দেখো আমি তোমাদেরকে প্রথমে এই প্রশ্নটা বেসিকে করাচ্ছি, তারপরে আমি কিভাবে করবো তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে সেটা আমি দেখাচ্ছি করে। দেখো এই প্রথমে রয়েছে 12, 16 আর 28। প্রথমে লসাগু করছি, মনে করো 2 দ্বারা, তাহলে 6 হয়ে যাবে, 8 হয়ে যাবে, 14 হয়ে যাবে। এরপর দেখো কি হয়ে যাবে, 2 দ্বারা 3, 4 এবং 7, আর যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে কি হবে, 2 2 4, 4 4 মনে করো 16 ইন্টু 3 7 21। তাহলে 16 ইন্টু 21 আমাদের কত হয়ে যাচ্ছে, 336 হয়ে যাচ্ছে। দেখো আমাদের যেহেতু 1 বিয়োগ করলে বলেছিল, তাহলে আমাদের এটা এগুলো তো পরে কাজে নিচ্ছি। দেখো 336 আছে, তাহলে 1 বিয়োগ করলে, তাহলে আমরা 1 যদি যোগ করে দেখো 337 আছে। কোন অপশানে রয়েছে না, ডি অপশান রয়েছে, এটাই আমাদের উত্তর হবে। কিন্তু আমি যেটা বললাম, এখন যদি এগুলো বড় থাকতো তাহলে কি করা যেত, তখন তো আমাদের আবার এটার সাথে গুণ করে করে দেখতে হতো যে কোনটার সাথে 1 বিয়োগ করলে, আমাদের প্রতিটি অপশান চেক করতে হতো। কিন্তু সেটা না করে আমরা কীভাবে করতে পারি, দেখো আমি সংখ্যার সমষ্টি, অনেক স্যার বলে ডিজিট সাম দ্বারা আমি করার চেষ্টা করছি। যেহেতু এই যেটা আমাদের উত্তর হবে নিশ্চয়ই লসাগু দ্বারাও ভাগ যাবে, 1 যদি বিয়োগ করি তাহলে, এবং লসাগু দ্বারা যদি ভাগ যায়, তাহলে এই পার্সোনালি এই নাম্বারগুলো দিয়েও কি হবে, সেটি কি ভাগ যাবে। তাহলে আমি যদি বলি যে আমাদের 12 দ্বারা যদি ভাগ যায়, যেটাকে আমরা 1 বিয়োগ করি, সেই সংখ্যাটি যদি 12 দ্বারা ভাগ যায়, নিশ্চয়ই 4 এবং 3 দ্বারা যাবে, কারণ 12-র একটি গুণনীয়ক 4 হচ্ছে এবং 3 হচ্ছে। তাহলে 3-এর এবার আমরা চেক করব যে এই অপশানগুলোর থেকে 1 1 বিয়োগ করে দেখব যে আমরা কোন অপশানের মধ্যে 3 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে দেখো এই প্রশ্নে যদি আমরা 1 কম করি, তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল দেখো 3 3 আর 3 2 6, এটা 3 দ্বারা টোটালি ভাগ যেত, কিন্তু আমাদের তো 1 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে না। এই প্রশ্নে দেখো 5 আছে, 1 যদি বিয়োগ করে দিই 4 হবে, সেক্ষেত্রে আমার 3 দ্বারা আমাদের সম্পূর্ণ ভাগ যাবে না। আমরা কি চেক করছি বন্ধুরা, যে 3 দ্বারা আমাদের 1 বিয়োগ করলে কোন অপশানে সম্পূর্ণভাবে 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা হবে না। এটা যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এই 6 তো পুরো সম্পূর্ণ ভাগ যাচ্ছে 3 দ্বারা, কিন্তু 7 আর এখান থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2টা 1 হয়ে যাবে, তাহলে 7 আর 1 8 হচ্ছে। তাহলে 8 যদি হয় তাহলেও 3 দ্বারা ভাগ যাবে না, এটা হবে না। দেখো এই অপশানে আছে। যদি আমরা মনে করো 3 তো আছেই, 3 তো এটা তো কাটা যাবেই 3 দ্বারা, এরপর 7 আছে, 7কে যদি 1 বিয়োগ করে দিয়ে আমাদের কত হয়ে যাবে, 6 হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে কী হবে, 3 দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের একটাই অপশান যেটা আমাদের কি হচ্ছে, 3 দ্বারা ভাগ যাচ্ছে না, কি করলে, বিয়োগ করলে। তো এইভাবে যখন বড় বড় তোমাদের সংখ্যা আসবে, তখন এইভাবে ট্রিক কাজে লাগাতে হবে। কোনো 16-রও প্রয়োজন হবে না, কোনো 28-এরও প্রয়োজন হবে না, শুধু 12 দ্বারাই আমরা চেক করে কি করতে পারবো, অ্যান্সার
করতে পারবো যে 12-র একটি গুণনক 4 এবং 3, তাহলে 3 দিয়ে যদি আমরা দেখবো যে মানে যে অপশানে আমাদের 1 বিয়োগ করলে সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে সেটাই আমাদের উত্তর হবে। এটা বিভাজ্যতার রুল থেকে আমি করে নিয়েছি। আমাদের কী জন্য আমি এটাও বলে দিচ্ছি যে আমি কী জন্য 3ই বেছে নিয়েছি। দেখো আমাদের সংখ্যার সমষ্টির ক্ষেত্রে 9 এবং 3, ডিজিট সামের ক্ষেত্রে 3 এবং 9 আমাদের সব থেকে সহজ হয়, তার জন্য আমি 3 বেছে নিয়েছি। এখানে কোনো 16-এরও প্রয়োজন হবে না এবং 28-এরও প্রয়োজন হবে না যদি আমার মেথডে করো। আর এটা তো করা যাবে, কিন্তু এখন এই যে আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোতে করা যাবে, কিন্তু যখনই তুমি এসএসসির পরীক্ষা দিতে যাবে সেক্ষেত্রে এই টাইপের প্রশ্নগুলো করতে পারবে না এভাবে। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নটি অনেক সহজ রয়েছে। এই প্রশ্নটি পরীক্ষার হলে কেউ করে আসেনি এমন কেউ হবে না। দেখো কি বলেছে, 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর অনুপাত 9:11 হয়। এটা কিছু নেই বন্ধুরা, পূর্ণচ্ছেদ। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত আমাদের বের করতে বলেছে। এই টাইপের প্রশ্নে আমরা ডাইরেক্টলি গুণিতক দেখবো। কার না, প্রথমে 9-এর গুণিতক দেখবো, যে অপশানে আমাদের 9-এর গুণিতক হবে, এবং পরে আমরা 11-এর গুণিতক দেখবো। দেখো আমাদের কি অপশানে রয়েছে, এটা 9-এর গুণিতক নয়, এটা দেখো 9-এর গুণিতক, হ্যাঁ এটা উত্তর হতে পারে। এটাও দেখো 9-এর গুণিতক নয়, আবার এটাও 9-এর গুণিতক নয়। তাহলে আমাদের একটাই অপশান হচ্ছে না, আমাদের বি অপশান হয়ে যাবে। এরপর পরেরটা যদি চেক করি বন্ধুরা, দেখো 11 রয়েছে, তো 11 গুণিতক আমাদের 55 হয়, 11×5 = 55। তাহলে আমাদের কনফার্ম যে উত্তর হয়ে যাবে বি। এরপর যদি তুমি এটাও পরীক্ষার হলে এভাবে করতে শুরু করে দাও, 9 আর 9 + 11 20 ইন্টু আমাদের টোটাল কত রয়েছে 100 টাকা। এরপর তুমি আবার কাটাকাটি করে উত্তর বের করো, কোনো সেন্স হয় না বন্ধুরা। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলো সারি আছে প্রতিটি সারিতে ততগুলো চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলো সারি আছে আমাদেরকে বের করতে বলেছে। এই টাইপের প্রশ্নে আমাদের ইনডাইরেক্টলি বর্গমূল বের করতে বলে। তো দেখো কিভাবে বর্গমূল বের করতে বলে, কি বলেছে একটু যদি আমরা লক্ষ্য করে দেখি, 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলো সারি আছে প্রতিটি সারিতে ততগুলো চারা গাছ আমাদের লাগাতে বলছে। তাহলে আমাদের নিশ্চয়ই যে বাগানটা সেটা আমাদের বর্গাকারে সাজাতে বলছে। আর বর্গাকারে সাজানোর অর্থ হচ্ছে যে পরিমাণ আমাদের চারা গাছ লাগাচ্ছে সেটার আমরা টোটালটার বর্গমূল করে নেব। দেখো আমাদের টোটাল রয়েছে 127টি গাছ রয়েছে তো এরপর আমাদের কটি অতিরিক্ত রয়েছে, 6টি অতিরিক্ত গাছ রয়েছে যে গাছগুলো আমরা লাগাইনি। তাহলে এখান থেকে আমরা তো কি করব, 6 বিয়োগ করে নেব, কারণ আমরা 6টি গাছ তো আমি লাগাইনি। তাহলে আমাদের হয়ে যাবে বিয়োগ করলে 121টি চারা গাছ আমরা কি করেছি না বর্গাকারে লাগিয়েছি। তাহলে এই 121-এর দেখো বর্গমূল আমাদের কত হয় বন্ধুরা, 11 হয়ে যায়। তাহলে আমরা কি করেছি, আমাদের টোটাল কটা সারি হচ্ছে দেখো 11টি সারি হয়ে যাচ্ছে। টোটাল 11টি সারি আমাদের সি অপশানে রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। এই ভিডিওতে আমি 10টি প্রশ্ন আলোচনা করেছি এবং পরের ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো আলোচনা করে দেব। দেখো একটি ভিডিওতে সম্ভব নয়, কারণ আমার কাছে বন্ধুরা ডিজিটাল বোর্ড নাই। এটাই হচ্ছে আমাদের আসল কথা, যে আমার পক্ষে এটা কঠিন হচ্ছে যে একটা ভিডিওতে এতগুলো প্রশ্ন করা সম্ভব হচ্ছে না। তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি পারলে লাইক দাও। এবং যদি তোমরা ভিডিওটি বলবো না, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের মতো, মনে করো আমার মতো ছোটোখাটো ইউজারগুলো মোটিভেট পায় যে আমরা যদি করি তাহলে নিশ্চয়ই কেউ না কেউ দেখবে কারো উপকার হবে। তার জন্য আমরা কি করবে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্ত।